বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো রয়েছে। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। নলপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণী সাধারণ গণিতের অধ্যায় 2-এ একটা সমস্যার উপরে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উপরে আমরা আজকে আলোচনা করব। আমাদের সমস্যাটা হচ্ছে পলাশ 5% মুনাফায় 50,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে। আমরা যে কোনো একটা টাকা, আমাদের টাকাগুলো সাধারণত আমরা ব্যাংকে জমা রাখি, যে কোনো একটা মুনাফার হার ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আমাদের দিয়ে দেয়। তাহলে পলাশ কী করেছে? 5% মুনাফায় 50,000 টাকা রাখলো কত বছরের জন্য? 3 বছরের জন্য। মুনাফার হার হচ্ছে 5% আর মূল টাকাটা হচ্ছে 50,000 টাকা, আর সময়টা হচ্ছে কত বছরের জন্য? 3 বছরের জন্য। 3 বছর পর মুনাফা আসল কত হবে? সে নিশ্চয় যে টাকাটা রেখেছে 3 বছর পরে তাকে ওই টাকার সাথে কিছু মুনাফা টাকাও কিন্তু যোগ হবে, তাই না? 3 বছর পরে সে যখন টাকা নেবে তখন 50,000 টাকা থাকবে না, 50,000 টাকার সাথে আরও কিছু অতিরিক্ত টাকাও যোগ হবে, অর্থাৎ মুনাফা টাকাটা যোগ হবে। তাহলে আমরা কয়ে বের করব 3 বছর পর মুনাফা আসল কত হবে? খ, সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা 3 বছর পরে দেখব তার সরল মুনাফা কত হচ্ছে। এই মুনাফাটার উপরে চক্রবৃদ্ধি হারের যে মুনাফাটা, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে সেটা কিন্তু আমরা বের করব, এবং উভয় মুনাফার মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব। গ, উক্ত হার মুনাফায়, অর্থাৎ যে মুনাফার হাত দিয়ে সে টাকাটা ব্যাংকে রাখলো, ওই হার মুনাফায় কোনো টাকা, অর্থাৎ কোন টাকাটার 2 বছরে মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা হলে? 1 টাকা হলে আমাদের বের করতে হবে মূলধন কত। তাহলে সে যে টাকাটা ধরো 5% মুনাফায় সে একটা টাকা ব্যাংকে রাখলো, মানে যে টাকাটা সে ব্যাংকে রেখেছে, আমরা টোটাল আসল বা মূলধনের যে টাকাটা কিন্তু আমরা জানি না। সে যে টাকাটা ব্যাংকে রাখলো 2 বছরের পরে ওই টাকাটা আমার সরল মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি, অর্থাৎ উভয় মুনাফার পার্থক্যটা যদি আমার 1 টাকা হয়, তাহলে আমাকে বের করতে হবে সে কত টাকা ব্যাংকে জমা রাখলো, অর্থাৎ এখানে আমাদের মূলধন বের করতে হবে। আমরা চলে আসো, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নের একটা সামারি কিন্তু। তাহলে যে কোনো একটা অঙ্ক করার আগে আমরা আগে উদ্দীপকটা ভালো করে পড়ব। উদ্দীপকটা ভালো করে পড়ে তারপরে আমরা ধাপে ধাপে যাব। কয়ে আমাকে কোন কাজটা করতে হবে, ক্ষয়ে কী করতে হবে, পাশাপাশি আমার গয়ে কী করতে হবে। কয়ে বলল 3 বছর পর মুনাফা আসল কত হবে। সে যে 50,000 টাকা 5% মুনাফায় ব্যাংকে জমা রাখলো, 3 বছর পর ওই টাকাটা সে মুনাফা আসলে কত পাবে, তাই না? তাহলে এবার আসো, আমরা কিন্তু অঙ্কটা কিন্তু 2 ভাবে করতে পারি, সূত্র দিয়ে করে ফেলতে পারি, অথবা এভাবে করা যায়। 3 বছর পরে আমি এই টাকাটার 50,000 টাকার আমরা মুনাফা বের করব। এই মুনাফার সাথে আমি যদি 50,000 টাকা যোগ করে দিই, তাহলে কিন্তু আমার মুনাফা আসল কত পাবো? 57,500 টাকা আমরা পাবো। তাহলে আমরা 2 ভাবে করতে পারি। আমি গিয়েছি সূত্রের মধ্যে দিয়ে। তাহলে আমরা জানি মুনাফা আসল কত? P×1 + RN। এবার আসো, মুনাফা আসলের সূত্রটা আমরা দিয়েছি। এবার সূত্রের আলোকে আমরা দেখি আমাদের উদ্দীপকের মধ্যে কি কি পাচ্ছি। মূলধন P কত টাকা? 50,000 টাকা। সে যে টাকাটা ব্যাংকে জমা রাখলো ওইটা হচ্ছে তার মূলধন বা আসল টাকা। সে কত পার্সেন্ট মুনাফায়? 5% মুনাফায়। তাহলে মুনাফার হার R কত? 5%। 5% মানে কত? 100/5। আমরা সেটা কাজের সুবিধার্থে আমরা ভগ্নাংশটাকে পয়েন্টে নিয়ে আসব। 5কে 100 দ্বারা ভাগ করলে পাবো 0.05। এবার আসো আমাদের, তাহলে P পেলাম 50,000 টাকা, আর দিয়েছে আমাদের মুনাফা হার কত? 5% সময় 0.05।
আর এন মানে কত, সময়টা কত বছর, 3 বছর। তাহলে কয় এখানে আমাকে বের করতে হবে 3 বছর পরে মুনাফা আসল। তাহলে আমাদের বের করতে হবে মুনাফা আসল এ ইকুয়াল টু ইন্টিগ্রেটিভ সাইড। এবার আমরা আসো পির মধ্যে দিচ্ছি পি 50,000 টাকা, এক তো দিচ্ছি সূত্রের 1, আর কত পেয়েছি আমরা 0.05, এন দিচ্ছি কত 3। তাহলে আমি সূত্রের মধ্যে আমরা গাণিতিক ফিগারগুলো আমরা সবে বসিয়ে দিলাম। এবার 0.05 এবং 3 যদি আমরা গুণ করি পাবো আমরা 0.15, আর 1 এবং 0.15 যদি আমরা যোগ করি, তাই না? তাহলে 0.05 এবং 3 গুণ করলে হবে 0.15, আর 0.15-এর সাথে আমি 1 যোগ করে হবে 1.15। আর যেহেতু আমার ব্র্যাকেটের এখানে কোনো চিহ্ন নাই, তার সাথে আমার রিলেশনটা আমার ইনটু বা গুণে, তাহলে 50,000-এর সাথে যদি আমি 1.15 গুণ করি আমি পাবো 57,500। তাহলে এই 57,500 হবে আমার 3 বছর পর মুনাফা আসল। তাহলে কয়ে আমাদের বের করার জন্য বলেছে 3 বছর মুনাফা আসল কত। তাহলে 3 বছর পর মুনাফা আসল আমরা পেলাম 57,500 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসবো ক্ষয়ের মধ্যে। ক্ষয়ে আমাদের কাজটা বলেছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ক্ষয়ের প্রশ্ন হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে পার্থক্য করতে গেলে আমাকে আগে তো সরল মুনাফা বের করতে হবে, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপরে আমরা যাব উভয় মুনাফার পার্থক্যের মধ্যে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রথমে আগে আমরা সরল মুনাফা বের করে ফেলব। মুনাফা আই ইকুয়াল টু আমরা কত জানি, পি আর এন। এখানে ঠিক আগের মতোই আমার মূলধন পি সমান 50,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে তোমার 5%, মানে কত 0.05, আর আমার টাইমিংটা কত, এন ইকুয়াল টু কত 3 বছর। তাই সে যে তোমার 3 বছর জন্য ব্যাংকে টাকাটা জমা রাখলো 5% মুনাফায় 50,000 টাকা। তাহলে এই যে তোমার 50,000 টাকা 5% মুনাফায় 3 বছর পর তার সরল মুনাফা কত হবে আমরা বের করব, চক্রবৃদ্ধি মুনাফা কত হবে সেটা আমরা বের করব, তারপরে উভয় মুনাফার মধ্যে আমরা যাব পার্থক্যের মধ্যে। তাহলে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। পি হচ্ছে আমার 50,000 টাকা, আর 0.05, এন কত বছর, 3 বছর। তাহলে আমরা যদি গুণ করে ফেলি তাহলে আমরা পাবো 7,500 টাকা। তাহলে আমরা সরল মুনাফার এখানে পাচ্ছি 7,500 টাকা। আর এবার চলে আসছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা জানি পি 1 প্লাস আর এন মাইনাস পি। তাহলে এবার পির মানটা কত, পি কত 50,000, 1 দিয়েছি, আর সমান কত 0.05, আর এন কত 3 মানে সময়টা, আর মাইনাস পি মানে কত 50,000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র রয়েছে সূত্রের মধ্যে আমরা গাণিতিক ফিগারগুলো সব আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কাজে চলে আসব। এবার এখানে দেখো 1 এবং 0.05 যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো 1.05। তাহলে 1 এবং 0.05 যদি আমি যোগ করি তাহলে আমি পাবো 1.05। তাহলে 1.05 এখানে কয়টা, 3টা। 1.05 উপরে পাওয়ার 3 মানে কত, 1.05 কয়টা, 3টা। তাহলে 1.05 গুণ 1.05 গুণ 1.05। যদি আমি গুণের কাজ গুণ করি, তিনটা যদি গুণ করি তাহলে আমরা পাবো 1.15762 এবার আমরা 50,000 এবং 1.15762 আমরা গুণ করে ফেলব। গুণ করার পরে আমরা পাবো কত, 57,881.25। তাহলে 57,881.25 থেকে আমরা 50,000 বাদ দেব, তাহলে আমরা পাবো 7,881.25 টাকা।
তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম কত ৭,৮৮১.25। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা বের করলাম ৭,৫০০ টাকা, তারপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম ৭,৮৮১.25 টাকা। এবার আমাদের কাজটা, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলেছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, যদি ওরা বলতো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যেত। আমরা বলতাম সরল মুনাফা ৭,৫০০ টাকা, চক্রবৃদ্ধি মুনাফা ৭,৮৮১.25 টাকা। যেহেতু আমাদের বলেছে পার্থক্য, তাহলে আমরা চূড়ান্ত পার্থক্যে যাব। তাহলে এবার আসো মুনাফার পার্থক্য। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা সরল মুনাফা বাদ দেব, তাই না? উভয় মুনাফার পার্থক্য বের করব, চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কত ৭,৮৮১.25। এখান থেকে আমরা সরল মুনাফা ৭,৫০০ টাকা আমরা বাদ দেব। তাহলে বাদ যদি দিই আমি কত পাবো ৩৮১.25 টাকা। তাহলে এই ৩৮১.25 টাকা হবে আমার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে নিম্নে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা হবে ৩৮১.25 টাকা। তাহলে এভাবে আমরা যে কোনো মূলধন, যে কোনো একটা তোমার সময় দেওয়া থাকলে আর মুনাফা হার দেওয়া থাকলে এভাবে আমরা সরল মুনাফা বের করব, এভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এবার আমরা চলে আসব গয়ের মধ্যে। গয়ে বলেছে উক্ত হার মুনাফার কোনো টাকা 2 বছরের তোমার মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে উক্ত হার মুনাফায় একই হারটা আমাদের কত ছিল 5%। একই হার মুনাফায় কোন টাকা, অর্থাৎ ওই টাকাটার কোনো টাকার আমার 2 বছরের তোমার কি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমরা তো এখানে পার্থক্য বের করেছি এবং একটা মূলধন টাকাটা কিন্তু তোমার দেওয়া ছিল, কিন্তু ওখানে কিন্তু তোমার টাকা দেওয়া নেই। অর্থাৎ যে টাকাটা আমি রাখবো ওই টাকাটার আমার 2 বছরের মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা হবে 1 টাকা হবে। হ্যাঁ, তবে হ্যাঁ সময়টা হচ্ছে আমার 2 বছরের, পাশাপাশি আমার মুনাফার হার কিন্তু আমার আগের উক্ত হার মুনাফায়, কথা দ্বারা বোঝাচ্ছে আমার উদ্দীপকের মধ্যে যে মুনাফাটা ছিল ওই হার মুনাফায় আমার সময় কত বছর 2 বছর। এই 2 বছরে কোন টাকার আমার সরল মুনাফা প্লাস আমার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমার 1 টাকা হবে। 1 টাকা যদি হয়ে থাকে ওই টাকাটা কোনটা, যে টাকাটার আমার চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য 1 টাকা হবে, ওই মূলধন বা আসল টাকাটা কিন্তু আমরা এখানে বের করব। তাহলে চলে আসো তাহলে আমাদের আগে আমরা সরল মুনাফা দেখি। তাহলে সরল মুনাফা আমরা জানি পি আর এন। তাহলে সরল মুনাফা আই ইকুয়াল টু জানি পি আর এন। তাহলে আমাদের পি মানে কোনটা, ধরে নিচ্ছে আমাদের মূলধন কত টাকা পি টাকা। এখানে কিন্তু আমরা মূলধন জানি না, তাহলে মূলধনটাকে আমি ধরে নিচ্ছি কত টাকা পি টাকা। আর হচ্ছে কত মুনাফার হার, ওই যে আগেরটা, যেহেতু আমাদের প্রশ্নে বলছে উক্ত হার মুনাফার, তাহলে আগের হারটা কিন্তু এখানে থাকবে 5%। তাহলে কত হবে 0.05। আর সময়টা এন কত বছর 2 বছর। আর মূলধন তো আমরা পি টাকা ধরে নিয়েছি, তাহলে মূলধন পি একই রকম থাকবে। আর হচ্ছে 0.05 আর এন কত 2। তাহলে আমরা যদি গুণ করি, আমরা যদি 0.05 আর তার সাথে 2 গুণ করি, তাহলে আমরা পাবো 0.1 পি। তাহলে আমরা সরল মুনাফা পেয়েছি 0.1 পি। এবার আমরা যাব চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে। চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা দিয়ে কিন্তু আমরা আগে কাজ করেছি, কিন্তু পি 1 যোগ আর এন মাইনাস তোমার কি বলতো পি। এবার পি আমার মূলধনটা কিন্তু আগের জায়গায় থাকবে, 1 দিয়ে দিলাম, আর কত 0.05 আর এন কত 2 বছর, আর মাইনাস পি যেরকম ছিল সেরকম রেখে দেব। এবার আসো 1 এবং 0.05
1 এবং 0.05 যদি আমরা যোগ করি, যোগ করলে কত পাবো? 1.05। তাহলে চলে আসো এখানে আমার 1.05 এখানে কয়টা? 2টা। তাহলে আমি 1.05 গুণ 1.05 যদি আমি কি করি? গুণ করি, তাহলে আমরা পাবো 1.1025। তাহলে 1.05 স্কোয়ার মানে হচ্ছে 1.05 কয়টি? 2টি। তাহলে আমি 1.05 গুণ 1.05 আমরা গুণ করব, গুণ করলে আমরা পাবো 1.1025 কি বলতো? পি। এবার আমরা 1.1025 পি থেকে পি মানে কিন্তু এখানে 1, তাই না? এখানে পি কয়টা? 1.1025। এখানে পি কয়টা? ধরে নেব কয়টা? একটা। তাহলে আমরা 1.1025 থেকে যদি আমরা 1.1025 থেকে পি মানে কত ধরে নেব? এখানে 1। তাহলে 1.1025 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো? 0.1025 কত বলতো? পি। তাহলে আমরা সরল মুনাফা পেলাম 0.1 পি, আর চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 0.1025 পি। এবারে আমাদের প্রশ্নে আসা যাক। অ্যাকর্ডিং টু কোয়েশন, প্রশ্নের মধ্যে বলেছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত টাকা হবে? 1 টাকা। যেহেতু তাহলে আমরা লিখবো চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা। আর পরীক্ষায় এই জিনিসটা তুমি না লিখলেও পারো, সরাসরি কিন্তু এখানে চলে আসবে। এটা বোঝার জন্য দিয়েছি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা প্রশ্নে ওরা বলল। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য কত টাকা? 1 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা কত পেয়েছি? 0.1025 পি বিয়োগ সরল মুনাফা কত পেয়েছি আমরা? 0.1 পি। এবার আমরা 0.1025 থেকে যদি আমি 0.1 বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো 0.0025 পি। তাহলে আমরা 0.1025 পি থেকে আমরা 0.1 পি বাদ দিলাম। তাহলে বাদ দেওয়ার পর কত থাকবে? 0.1025 থেকে যদি 0.1 আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো 0.0025 পি। এবার আমরা পি এর মান বের করব সমীকরণ অনুসারে। এটা যাবে কোথায়? হরের পজিশনে। এবার 1কে যদি আমি 0.0025 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 400। তাহলে পির মানটা কত পেলাম আমরা বলো তো? 400। আর পি হচ্ছে আমাদের নির্ণেয় মূলধন। অর্থাৎ এই টাকাটা যদি আমি 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখি, তাহলে আমার চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্যটা কত টাকা হবে? আমার 1 টাকা হবে। তাহলে আমরা নির্ণয় মূলধন কত টাকা পেলাম? 400 টাকা। সবাই এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। আগামীতে এই অধ্যায়ের উপরে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।